अवैधर्मस्य सत्परमस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। আমাদের শ্রদ্ধেয় মহারাজ এখানকার সেক্রেটারি, আমাদের পরম নীতিভাগ মহারাজ, যিনি আমাদের এই রামকৃষ্ণ মিশন বয়েজ হোম কানাবিনী বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক, আমার এখানকার ছাত্রছাত্রী এবং আমার এখানকার যারা শিক্ষকবৃন্দ, যারা অভিভাবক এসেছেন, সকলকে অভিনন্দন জানাই, সকলকে প্রীতি শুভেচ্ছা জানাই। আগামী উৎসবের দিনগুলো সকলে আনন্দে কাটুক এই প্রার্থনা করি। আজকে এই যে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, সেইখানে সকলের সঙ্গে আজকে মিলিত হতে পেরে এই প্রতিষ্ঠানে আসতে পারার সুযোগ পেয়ে আমি সত্যি খুব কৃতজ্ঞ। বহুদিন এই প্রতিষ্ঠানের নাম শুনেছি, এই প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা লাভ করেছেন তারা নানা জায়গায় আজকে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। তাদের কাছে এই রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের কথা, এখানকার শিক্ষাদানের যে পরিবেশ, এখানকার যারা মহারাজ, যারা এই সমস্ত কিছু পরিচালনা করছেন, তাদের অবদান অনেকদিন ধরে সেগুলি শুনেছি। আজকে সকলের মধ্যে আসতে পেরে খুব ভালো লাগছে। এই রামকৃষ্ণ মিশন যে বিদ্যালয়গুলি পরিচালনা করে, সেইগুলি যে মাহাত্ম্য, সেগুলির যে অবদান, সেটা তো সর্বজন স্বীকৃত। মহারাজ একটু আগে কথা বললেন, গত 5ই সেপ্টেম্বর যে রাজ্য সরকারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে রামকৃষ্ণ মিশনে পরিচালিত একাধিক বিদ্যালয়ের যে অবদান শিক্ষা বিস্তারে, শিক্ষা দানে, তার স্বীকৃতি তারা সেখানে লাভ করেছে। কাজেই রামকৃষ্ণ মিশনে শিক্ষা বিস্তারে যে অবদান, সেটা নিয়ে বলার আর কোনো জায়গা নেই। নতুন করে দু একটি কথা, নিজে যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত আছি, নানা ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, দু একটি কথা মনে হচ্ছে, যেটা আমাদের বিশেষ করে যারা ছাত্র আছেন, যারা বিদ্যার্থী, তাদের উদ্দেশ্য বলা। আমরা খেয়াল করে দেখো, যখন আমরা ছোটবেলায় ভাষা শিখছিলাম, যার যা মাতৃভাষা আছে আমরা শিখি। কিভাবে শিখি? আমরা আমাদের কাছে যারা বড়রা রয়েছেন বাড়িতে, বা আমাদের পাড়া প্রতিবেশী যারা বড়রা রয়েছে, তারা যেভাবে শব্দগুলো ব্যবহার করছে, যে শব্দ ব্যবহার করে যে ধরনের কাজ করছে, সেটাকে দেখে 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 নকল করতে 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 আমরা একটা ভাষা শিখে যাই। প্রায় প্রায় সাবলীলভাবেই শিখি। আমাদের ছোটবেলায় মাতৃভাষা শেখার জন্য আলাদা কোনো বিশেষ নিয়ম মানা বা বিশেষ কোনো একটা ট্রেনিং দরকার হয় না। এই যে নকল করতে করতে আমরা শিখি, যখন আমাদের ছোটবেলায় যখন আমরা ভাষা শিখি, এই নকলের শেখার ক্ষেত্রে কিন্তু যাদের কাছ থেকে শিখি তাদের একটা খুব বড় অবদান আছে। অর্থাৎ যদি স্কুলের কথা বলি তাহলে আমাদের শিক্ষক শিক্ষিকারা, যদি বাড়ির কথা বলি তাহলে আমাদের মা বাবা,
দাদা, অন্যান্য যারা গুরুজন আছেন তারা। কাজে এই নকল করে শেখা, এটা আমাদের একেবারে অস্তিত্বের মধ্যেই জড়িত হয়ে গেছে। এবং এই নকল করে শেখার মধ্য দিয়েই কিন্তু আমাদের একটা, যাকে আমরা আমাদের দেশজ ভাষায় বলি সংস্কার, একটা সংস্কার তৈরি হয়। কাজে এই সংস্কার তৈরির জন্য আমাদের পারিবারিক পরিবেশ, আমাদের পাড়ার যে পরিবেশ, আমরা যারা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সেই বিদ্যালয়ের পরিবেশ, সবটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণেই আমরা যারা বড়রা, গুরুজনরা, শিক্ষকরা, আমাদেরও কিন্তু খুব সচেতনভাবে চলা উচিত, যাতে আমাদের থেকে ভালো সংস্কার তৈরি করে আমাদের ছোটরা। এই সংস্কারের তৈরি করার ফলটা হচ্ছে এই যে কথাগুলিতে যেমন আছে যে গরুর গলায় যদি দড়ি বাঁধা থাকে, সেই দড়িটা থেকে কুঁটিতে বাঁধা থাকে, তাহলে গরু খুব দূরে চলে যেতে পারে, দূরে যেতে পেরেই ওই কুঁটিতে টান লাগে। আমাদের সংস্কারটা ঠিক সেই রকম। আমাদের জীবনে নানা সময় নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, নানা সময় নানা রকমের কি বলবো প্রলোভনের সম্মুখীন হতে হয়। যদি আমাদের সংস্কারটা ঠিক থাকে তাহলে খুব বেশি দূর আমরা যেতে পারবো না। আমাদের আমাদের যে সহজাত যে প্রবৃত্তি, সেটাকে উল্লঙ্ঘন করে আমরা খুব বেশি দূর যেতে পারবো না। যেতে গেলেই ওই যেমন গরু যেমন দূরে যেতে গেলেই কুটিতে বাঁধা থাকে, গলায় টান লাগে, আমাদেরও গলায় টান লাগে। সেই কারণে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত, শিক্ষকতার সঙ্গে যুক্ত যারা, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই সুসংস্কার তৈরি করা আমাদের ছাত্র ছাত্রী সন্তান সন্ততির মধ্যে। এবং এই যে পরিবেশ, যে পরিবেশে তার শিক্ষা বিস্তারে কাজ করছে, সেখানে এই সংস্কার তৈরি করাটার উপরই খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। কাজেই যারা এখানকার ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলা যতটা সম্ভব, যতভাবে সম্ভব এই সংস্কারটা নিজের মধ্যে তৈরি করে না, যাতে পরবর্তীকালে যখন বৃহত্তর জীবনে প্রবেশ করবে, বৃহত্তর সমাজে প্রবেশ করবে, সেখানে নানা রকমের ঝড় ঝাপটা আসবে, আসা স্বাভাবিক। কিন্তু সেই ঝড়ের সামনে দাঁড়িয়ে যাতে তোমার জীবন একেবারে ধ্রুবতারার দিকে এগিয়ে যেতে পারে, যাতে কোনো রকমের বিপথগামী হওয়ার সম্ভাবনা না থাকে, সেই জন্য এই সংস্কারটা গড়ে তোলা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। এইরকম সুন্দর পরিবেশে শিক্ষা লাভ করাটাও একটা সৌভাগ্যের বিষয় বলে আমার মনে হয়। সর্বত্র এরকম সুন্দর অনুকূল পরিবেশ থাকে না। কাজে সেই সুযোগটা যখন পাওয়া গেছে, তখন সেই সুযোগে পূর্ণ সদ্ব্যবহার করতে হবে, এই আশা আমি রাখি। আমরা বিদ্যালয়ে আসি, বিদ্যালয়ের একটা ক্লাস চলার একটা পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোর মধ্যে আমাদের চলতে হয় সবাইকে। শিক্ষককেও যেমন চলতে হয়, ছাত্রকেও তেমন চলতে হয়। সেই শিক্ষা লাভে দুটি দিক আছে। একটা হচ্ছে যে আমরা যখন ক্লাস করি, ক্লাসে আসি, যিনি আমাদের মাস্টারমশাই, তিনি নানা বিষয় পড়ান। আমরা বাড়িতে যখন থাকি, আমাদের যারা মা বাবা গুরুজন, তাদের কাছ থেকে নানা রকম জিনিস আমরা শিখি। সেইগুলো যে শিখি সেটা হচ্ছে তথ্য, অনেক তথ্য শিখি।
কে কি বলেছে, কোথায় কি করা হয়েছে, কোথায় কি বলা হয়েছে, কোথায় কি ঘটনা ঘটেছে, ইত্যাদি ইত্যাদি অনেক তথ্য আমরা শিখি। এখন এই তথ্য শেখাটা খুব গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কিন্তু এইটাই শিক্ষার শেষ নয়, এটাই শিক্ষার পরিসমাপ্তি নয়, এটাই শিক্ষার সার্থকতা নয়। তা যদি হতো তাহলে একটা কম্পিউটার তো আমার থেকে অনেক বেশি তার তথ্য তার সংগ্রহে আছে। একটা কম্পিউটারের মধ্যে অনেক ক্ষমতা আছে যেগুলি সে খুব চট করে দিতে পারে, যেটা আমরা মানুষ পাই না। সেই কারণে আমাদের এতটা নির্ভর করতে হয় একটা কম্পিউটারের উপর। আজকের যুগে এআই এসেছে, তাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই এআই এর প্রভাবে আরো কত রকমের পরিবর্তন আমাদের সামাজিক জীবনে, আমাদের চিন্তার জীবনে ঘটছে, তা অকল্পনীয়। কাজে এই সবই কিন্তু তথ্য নির্ভর, কিছু ডেটা যাকে বলা হয় এদের ভাষায়, সেই ডেটা নির্ভর। এই ডেটাগুলো আমরা গ্রহণ করি, কখনো ক্লাসের মধ্যে আমাদের মাস্টারকে যা পড়াচ্ছে, কখনো বাড়িতে আমাদের মা বাবা গুরুজনরা যারা আমাদের জানাচ্ছে তার মধ্যে থেকে আমরা গ্রহণ করি। কিন্তু এই ডেটাকে গ্রহণ করে, এই তথ্যগুলিকে গ্রহণ করে এবার আমাকে কি করতে হবে? আমাকে যখন আমি আমার জীবনের পথে এগোবো, এই তথ্যগুলিকে জেনে, এই তথ্যগুলির উপর নির্ভর করে যখন যেরকম পরিস্থিতি আমাদের আসবে, যখন যেরকম পরিবেশের সামনে আমাদের দাঁড়াতে হবে, তখন সেই পরিবেশের সামনে যাতে আমরা নিজেকে যোগ্য করে তুলতে পারি, সেইটাই কিন্তু এই তথ্যগুলির উপযোগিতা। তার মানে এই তথ্যগুলি তথ্য হিসেবে তার বিশেষ কোনো উপযোগিতা নেই। যেটা বললাম, তাহলে আমাকে অনেক বেশি তথ্য একটা কম্পিউটার চায়, তাহলে আমার সঙ্গে একটা কম্পিউটারের পার্থক্যটা এইখানে যে যখন জীবনের, সেটা ব্যক্তি জীবন হতে পারে, সেটা আমাদের সমষ্টিগত জীবন হতে পারে, সেটা আমাদের রাষ্ট্র জীবন হতে পারে, সেটা আমাদের সারা ভৌগোলিক, সারা পৃথিবী, আজকাল তো পৃথিবীর বাইরে গিয়েও লোকেরা কথা বলছে, একটা মহাজাগতিক জীবনের কথা বলছে, একটা কসমিক লাইফের কথা বলছে। এমন যে সমস্ত ক্ষেত্রে সেই নতুন নতুন পরিবেশের সামনে দাঁড়িয়ে, নতুন নতুন প্রশ্নের সামনে দাঁড়িয়ে নিজেকে সেইগুলোর উত্তর বার করার যোগ্যতা নিজের মধ্যে তৈরি করে দেওয়া, এইটাই হচ্ছে আমাদের শিক্ষার বিশ্বাস। এটাই হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য। এই কথাটা বলছে এই কারণে যে আপনারা দেখবেন, আমার ছাত্রছাত্রীদের বলছে যে অনেক শিক্ষিত ব্যক্তি, তথাকথিত শিক্ষিত ব্যক্তি যাকে আমরা বলি, অনেক ডিগ্রি আছে, নামের পরে প্রায় 31টা ডিগ্রি থাকে, এরকম বহু মানুষ আছে। কিন্তু সেই মানুষও নানা সময়, যেটা আমাদের আমাদের গীতায় বলা হয়েছে, শ্রীকৃষ্ণ বলেছেন কিং কর্ম কিং অকর্ম, এটা বুঝতে পারবে কোনটা করণীয় আর কোনটা অকরণীয়। সেই মানুষ, যে মানুষটার পিছনে এতগুলো ডিগ্রি আছে, যেমন যে মানুষটাকে আমরা প্রচলিত অর্থে বলি শিক্ষিত, সেই মানুষটিও বুঝতে পারে আর না পারার ফলে এমন কাজ করে বা এমন কাজ করার প্রবণতা তার মধ্যে দেখা যায় যাতে তার ব্যক্তি জীবন দুঃসহ হয়ে ওঠে। এবং ব্যক্তি তো আর একটা আলাদা খন্ড নয়, সেই ব্যক্তির সঙ্গে এই সমাজের একটা সম্পর্ক আছে, তাহলে সেই ব্যক্তির জীবন দুর্বিষহ হওয়ার সাথে সাথে সমাজের জীবনও দুর্বিষহ হওয়া, এটা আমরা আজকে প্রতিদিন নানাভাবে দেখতে পাচ্ছি। কাজেই এইটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যারা নবীন প্রজন্ম, যারা ছাত্রছাত্রী, যারা এই বিদ্যালয়ে পাঠ গ্রহণ করছেন, পরবর্তীকালে আরো বৃহত্তর সমাজে যারা যাবে, নিজেকে প্রতিষ্ঠা করবে, সেখানে যাতে নিজেকে যোগ্য বলে প্রমাণিত করতে পারি, সেখানে যাতে এই ধরনের স্খলন বা পতন না হয়,
সেইটা আমাদের কিন্তু সর্বদাই সজাগ থাকতে হবে সেই সম্পর্কে। আরেকটি কথা বলি যে শিক্ষা নিয়ে শিক্ষা নীতি নিয়ে সেটা বিদ্যালয়ের স্তর থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত নানা রকম পরীক্ষা নিরীক্ষা, নানা মন্তব্য, নানা অভিমত, সব নানা সময় আমরা শুনি যারা এই নীতি নির্ধারণ করে তাদের কাছ থেকে। দুটি জিনিস আমাদের দিকে খেয়াল রাখতে হবে এবং এই কথাটা ভগিনী নিবেদিতা তার যে শিক্ষা বিষয়ক প্রবন্ধগুলি আছে সেখানে বারবার এই উল্লেখ করেছে। শিক্ষার একটা দিক হচ্ছে জগৎ অভিমুখী হওয়া, সমগ্র পৃথিবী নিয়ে ভাবা, সমগ্র পৃথিবীর ইতিহাস, সমগ্র পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি, গণিত শাস্ত্র ইত্যাদি ইত্যাদি নিয়ে ভাবা হচ্ছে। কাজে এই বিষয়গুলির সাথে, এই বিষয়গুলি চর্চার সাথে আমরা সমগ্র বিশ্বের সাথে যেন একটা যুক্ত হওয়ার চেষ্টা করছি। কাজে আমরা যখন গণিত শিখি, আমরা যখন পদার্থবিদ্যা শিখি, আমরা বিশ্বের বিশিষ্ট যারা পদার্থবিদ, যারা গণিত শাস্ত্রবিদ, তাদের যে কথা, তাদের যে নানা রকম তত্ত্ব, সেগুলো আমরা শিখি। এটা একটা বিশ্বজনীন একটা দিক। শিক্ষার আরেকটা দিক যেটা স্থানীয়, অর্থাৎ আমি যখন শিক্ষার্থী, আমি যখন বিদ্যার্থী, আমি তো একটা পরিবারে, একটা পরিবেশে, একটা পাড়ায়, একটা দেশে, একটা রাষ্ট্রে আমার জন্মগ্রহণ হয়েছে। আমার বেড়ে ওঠা, আমার চিন্তা ভাবনা, অভিজ্ঞতা, এই আমার চতুষ্পার্শ্ববর্তী পরিবেশে আমাকে তৈরি করছে। তাহলে শিক্ষা আরেকটা দিক হচ্ছে আমার এই স্থানীয় যে চিন্তা ভাবনা, আমার যে স্থানীয় যে সমাজ, আমার স্থানীয় যে যে মানুষ, তাদের যে বিশ্বাস, তাদের যে আচরণ, তাদের যে জীবনযাত্রা, তাদের যে জগৎ ভাবনা, সেটা দুটো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কাজে এই দুটো দিকে যদি আমরা মিলিত করতে পারি, একটা হচ্ছে বিশ্বজনীন, আরেকটা হচ্ছে আমার স্থানীয়, এই দুটো যদি আমরা মিলিত করতে পারি, তাহলে আমার জীবন যেমন সুন্দর হয়ে উঠবে, তেমনি আমার চতুষ্পার্শ্ববর্তী যে সমাজ, সেটাও সুন্দর হয়ে উঠবে। এবং যদি আমরা বৃহত্তর মানব সমাজের কথা ভাবি, সমগ্র পৃথিবীর কথা ভাবি, সেটাও সুন্দর হয়ে উঠবে। আজকে একটা খুব বড় রকমের সমস্যা হচ্ছে আমাদের পরিবেশ সংক্রান্ত সমস্যা। আমরা সবাই সেটা নিয়ে আলোচনা করছি, নানা স্তরে ভাবছি। সেটা যেমন সরকারি স্তরে ভাবা হচ্ছে, তেমনি বহু মানুষ তাদের চেষ্টায় স্থানীয়ভাবে নানা রকমের যে পরিবেশ সংক্রান্ত যে সমস্যা, সেগুলোর একটা সমাধান সূত্র বার করার চেষ্টা করছে। এই পরিবেশ সংক্রান্ত যে সমস্যা, যেটা একেবারে জীবন্ত সমস্যা আমার সামনে, এবং সেই তথ্যগুলো আমি আর এখানে আলাদা করে বলতে চাই না, কম বেশি সবাই জানে, এবং সেগুলো নানা জায়গায় সর্বদাই সেগুলো পরিবেশিত হয়। এমনই আশঙ্কার কথা বৈজ্ঞানিকরা বলছে যে আগামী 50 বছরের মধ্যেই সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো আছে, যার মধ্যে আমাদের সুন্দরবন পড়ে, সেগুলোর একটা বিরাট অংশ সমুদ্রের মধ্যে চলে যাবে, জল উঠবে। কি ভয়ঙ্কর পরিণতিটা হতে পারে একবার ভাবলে তার শিরোর এইরকম দিকে, এরকম ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি। কাজে এই ধরনের সমস্যা, যেটা একসঙ্গে সর্বজনীন, বিশ্বজনীন, আবার আরেক একই সাথে সেটা আমার স্থানীয় সমস্যা, এই দুটোকে, এই স্থানীয় যে সমস্যা, স্থানীয় যে জীবনচর্চা, তার দিকে তাকা, তাকে বিশ্লেষণ করা, তার সমস্যাগুলো নিয়ে ভাবা, এবং একই সাথে আবার আমরা তো সমগ্র বিশ্বের নাগরিক বটে। কাজে বিশ্বজনীন যে সমস্যাগুলো আছে, বিশ্বজনীন যে
মানবিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আমাদের ভাবা, যদি আমরা ভাবতে পারি তাহলে কিন্তু যে ক্লাস ঘরের মধ্যে যে শিক্ষাটা আমরা পাই সেই শিক্ষার সার্থকতা কিন্তু সেখানেই ঘটবে। কাজে তথ্য তার সাথে মিলিত হবে আমার স্বকীয় ব্যক্তিত্বের প্রকাশ, যা দ্বারা ব্যক্তি জীবন, সমষ্টি জীবন এবং সমগ্র বিশ্ব জীবন সুন্দর। বাধা অনেক, বিপত্তি অনেক, প্রতিকূলতা অনেক, এটা মিলিয়ে নিয়েই আমাদের এগোতে হবে। এবং এই সমাধান রাতারাতি তো হবে না, হওয়ার কথাও না, কিন্তু সেই সমাধানের পথে চিরজাগরুক থাকতে হবে। নিত্য আমাদের সেই সমাধানের কথা ভেবে তার দিকে আমাদের এগোতে হবে। কাজে ভেঙে পড়লে চলবে না, হায় হায় কি হলো এটা ভাবলেও চলবে না, কি করতে পারি সেটা ভাবতে হবে। এবং শুধু ভাবনা নয়, সেই ভাবনাটাকে আমাদের ব্যক্তি আচারে পরিণত করা, আমাদের ব্যবহারে সেটাকে রূপান্তরিত করা। আমাদের যে ধর্ম শব্দটা ব্যবহার করা হয় সেখানে বলা হয় আচার জগবোধ ধর্ম। ধর্মের মূল হচ্ছে আচার। আচার মানে কি? আচার মানে ব্যবহার। আমার ব্যবহারই হচ্ছে আমার ধর্মের মূল। কাজে ধর্মটা শুধু তাত্ত্বিক নয়, শুধু ক্লাস ঘরে বসে নানা রকম শব্দের মাঠ ম্যাচ করে অনেক কথা বললাম, অনেকে বললো যে কি কি অপূর্ব বলেছে। ধর্ম কিন্তু শুধু সেটা নয়, নিজে আচরণ। আমাদের বাংলাতে আছে আপনি আচরণ কর্ম করে শিক্ষা। কাজে আমাদের একটা আচরণ করতে হবে। কাজে এই যে বিদ্যা চর্চা, বিদ্যাদান আমাকে বলা হয়, বিদ্যাদান হচ্ছে শ্রেষ্ঠ দান। উপনিষদে বারবার করে ঋষি, উপনিষদের ঋষি, তিনি নিজেও শিক্ষক, তিনি বলছেন, প্রার্থনা করছেন ব্রহ্মের কাছে যে সমস্ত দিক থেকে যেন আমার কাছে ছাত্ররা আসে, যেন ছাত্রদের সাথে মিলিত হয়ে আমরা একসাথে বিদ্যা চর্চা করতে পারি। কাজে সেই যে প্রার্থনা উপনিষদের ঋষি, সেই প্রার্থনা সার্থক করে দিয়েছে আমাদের এই রামকৃষ্ণ মিশন বয়স হবে বিদ্যালয়ের প্রাঙ্গণে। সেটা আরো সার্থক হোক, শিক্ষক, ছাত্র, অভিভাবক সকলের মিলিত সাধনা সফল হোক, এই প্রার্থনা করি। আপনারা সবাই আগামী পুজোর দিনগুলোতে আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।